রাস্তা দিয়ে একটা গাড়ি নিয়ে যাচ্ছে। একটি গাড়ি কিছুটা দূরে যেতে গাড়ির ভেতরে থাকা লোকগুলো দেখে একটা গাড়ি তাদের দিকে আসছে। গাড়ির ভেতরে থাকা লোকগুলো কিছুটা ভয় পায়, তাও তারা গাড়িটা স্বাভাবিকভাবে গাড়ি চালিয়ে যায়। কিন্তু গাড়িটা কিছু দূর যেতে গাড়িতে থাকা লোকগুলো দেখে আরও 3টা গাড়ি আসে। সে গাড়ি থেকে একটা গাড়ির দূরত্ব চালিয়ে চলে যায়, আর সামনের 2টি গাড়ি দাঁড়িয়ে আছে। তাদের গাড়ির সামনে থাকা গাড়ি 2টা থেকে বেরিয়ে আসে 3টি করে 6টি লোক বেরিয়ে আসে। লোকগুলো এসে গাড়িতে থাকা লোকগুলোকে বের করে। 6জন লোকগুলোর মধ্যে একজন বলে, কিরে, কি ভাবলি তোর? বাংলাদেশের বর্ডার পার করে ইন্ডিয়া চলে যাবি? এই বলে যখনই তাদের মারতে যাবে সে লোকগুলো সেই মুহূর্তে 2জন লোককে ধাক্কা দিয়ে পেছন ফিরে দৌড় দেয়। সাথে পেছনে থাকা গাড়িটি থেকে বের হয় আরও 2টি লোক। এই বলে থাপ্পড় লাগিয়ে দেয় পেছন থেকে আকাশ। বলে, মিরাজ, মেরো না ওদের, পুরো গ্যাংকে আমাদের ধরতে হবে। মিরাজ আকাশের কথার উত্তর না দিয়ে মিরাজ ওই লোকগুলোকে বলে, তোদের নাম কি? আমার নাম হাসু, ওর নাম বিটু। আচ্ছা, এটা না হয় তোদের নাম, পরে মিশন কি তোদের বসের? স্যার, সত্যি বলছি, আমরা কিছু জানি না। যা জানে সে হলো ডন ভাই। কোন ডন? ওই যে কলেজের সামনের পাশের রাস্তায় বসে যে ঝালমুড়ি বিক্রি করে, সেই সব কিছু জানে। সে আমাদের সব কিছু বলে, তাই আমরা জানি না। পরে মিশন সম্পর্কে কিছু বল জেনে থাকলে। স্যার, কলেজের ড্রাগস বিক্রি করবে, আর কিছু মাস পর ঝালমুড়ির সাথে মিক্স করে খাওয়াবে। কেন? স্যার, সবাই যখন খাবে তখন সবার নেশা হয়ে যাবে, আর তখন সবাই কিনে কিনে খাবে, তখন তাদের লাভ হবে। যখন ড্রাগস মিশিয়ে দিবে 1 মাস 5-10 টাকায় বিক্রি করবে, পরে চড়া দামে বিক্রি করবে, কারণ যারা 1 মাস আগে খাবে তাদের নেশা হয়ে যাবে। পরে তারা না পাইলে পাগলের মতো হয়ে যাবে। আর ডন যখন চড়া দামে বিক্রি করবে তখন হয়তো বা কারো কাছে টাকা থাকবে, আবার হয়তো বা না। যারা খাবে তারাই যে কোনোভাবেই টাকা দিয়ে কিনে খাবে, আর ডনের ব্যবসা ভালো চলবে। তাই আরও অনেক কিছু করে, কিন্তু আমরা কেউ জানি না। আপনি সব কিছু খবর পাবেন ডনের কাছ থেকে। শিহাব, আমি 24 ঘন্টার মধ্যে সব ডিটেলস চাই। ওকে। শিহাব, সোহেল, রানা, ওদের দুজনকেই নিয়ে যাও। মিরাজের কথা মতো বিট্টুকে আর হাসুকে নিয়ে যায়। চলুন মিরাজকে আমরা জেনে নিই। মিরাজ হলো একজন আর্মি অফিসার। গায়ের রং উজ্জ্বল ফর্সা, হালকা সবুজ রঙের, চোখে মনি, দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর। উচ্চতা 6 ফুট, জিম করা বডি, যে কেউ এক দেখাতে ঘায়েল হয়ে যাবে। আমাদের সাথে থাকেন তাহলে মিরাজের সম্পর্কে সব জানতে পারবো। জোহান নিজের ঘরে আসে। এসে গোসল করে পরিষ্কার হয়ে রান্নাঘরে গিয়ে খাবার গরম করে খেয়ে নেয়। নিজের কিছু কাজ থাকে সেইগুলো শেষ করে। গিটার নিয়ে বেলকনিতে থাকা একটা সোফায় বসে কিছু একটা ভাবতে ভাবতে টুংটাং করে শব্দ তুলতে থাকে। একটা সময় মিরাজ গান ধরে, Oh, my heart goes crazy for you, girl. I totally all you, girl. My heart goes crazy for you, girl. I totally all you, girl. मेरे दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। মিরাজ গান গাইছিল এবং মুচকি হাসছিল। গান শেষ করে ঘুমোতে চলে যায়, কারণ সকালে তার কাজ আছে। মিরাজ কিছু একটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকাল 6টায় মিরাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়, ঘর থেকে বের হয়ে জিম করতে যায়। ঘণ্টাখানিক পরে মিরাজের কাছে একজন লোক আসে। মিরাজের দেখে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে। কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো, তোর কি অবস্থা? হুম, ভালো আছি। তোর সাথে কিছু কথা আছে, চল ঘরে গিয়ে বলেই। ইমনকে এমন সিরিয়াস দেখে মিরাজ, কেন, কি সমস্যা হয়েছে? হয়েছে, তবে আগে ঘরে চল, তারপর আমি সব বলছি। ইমনকে এমন সিরিয়াস দেখে মিরাজ আর কিছু না বলে ইমনকে নিয়ে ঘরের ভেতরে যায়। মিরাজ ইমনকে বলে, আমি রেডি হয়ে আসি, তুই 2 মিনিট বস।
ইমনের কথার উত্তরের অপেক্ষা না করে মিরাজ নিজের রুমে চলে যায়। 5 মিনিট পরে মিরাজ নিচে আসে। এসে দেখে ইমন তার জন্য খাবার রেডি করছে। মিরাজ গিয়ে ডাইনিং টেবিলে বসে আর ইমন ইমন বলে ডাকতে থাকে। কিছুক্ষণ পরে ইমন আসে, এসে বলে, এই নে তোর জুস। এখন বল কি হয়েছে। ইমন কিছুক্ষণ চুপ থেকে বলে, তুই যে 2 মাস আগে কলেজের সামনে রাস্তা দিয়ে হয়ে অফিসে আসছিলি, সে সময় তুই দেখেছিলি একটা ছেলে ড্রাগস কিনে নিচে অন্য ছেলের থেকে। সে ছেলেটা কাল রাত 3টায় মারা গিয়েছে। মিরাজ এতক্ষণ খাবার খাইছিল এটাই শোনার সাথে সাথেই বলে, কি? কিভাবে? যা বলছি আমি সত্যি বলছি। কাল ছেলেটার কাছে কোনো টাকা ছিল না, তাই সে ডনের ঘর থেকে চুরি করে ড্রাগস নিয়ে আসে, এনে নেশা করে। সে সময়টায় ডন কিভাবে জেনে যায়, তারপর যা হবার হয়ে গেছে। তোকে কে বলেছে এই সব তোর গুপ্তচর? আগে বলে নাই কেন? কারণ তোর মোবাইল অফ, তাই। মিরাজ পকেট থেকে মোবাইল বের করে দেখে তার মোবাইল সত্যি অফ। সে ঘুমানোর আগে ভুলে বন্ধ করছিল আর খোলার কথা মনে নেই মিরাজের। মিরাজ ইমনকে বলে, আচ্ছা চল বের হই। মিরাজের কথায় ইমনও মিরাজের সাথে যায়। গাড়িতে ইমন বলে, তুই কি আর বাড়ি যাইবি না? 3টা বছর হয়ে গেল। মিরাজ মুচকি হেসে বলে, যাব। আগেই কাজটা শেষ করিনি, তাহলেই যাব। মিরাজের কথায় খুশি হয় ইমন, কারণ মিরাজ সবার সাথে কথা বললেও দেখা হয় না, দেখেও না কেউ। কথার মাঝে কখন যে অফিসের সামনে চলে আসে নিজেরাই জানে না। গাড়ি থেকে নেমে অফিসের ভেতরে যায় দুজনে। অফিসের ভেতরে যেতে শুনে কাল রাতের খুনের করা কথা। তারা কিছু না বলে একটা রুমে গিয়ে বসতে তখন একজন মেজর এসে, মিরাজ, ইমন, তোমরা সব কিছু জানো? জি স্যার, সব জানি। আজ প্রায় 6 মাস ধরে ড্রাগস ব্যবসা হচ্ছে, কিন্তু আমরা কেউ জানি না। যখন আমরা জানি তখন অনেক দেরি হয়ে যায়। কিন্তু আমাদের অনেক সতর্ক হতে হবে, যাতে ওরা জানতে না পারে সবার লিডার কে। আমরা কেউ জানি না। ডনকে ধরলে আমরা বলতে পারবো লিডারকে, তাই আমাদের সাবধানে থাকতে হবে। মেজরের কথায় তারা দুজনে হ্যাঁ জানায়। মিরাজ ইমন দুইজনে বসে থাকে। মেজরের উঠে রুম থেকে বের হয়ে যায়। দুজনে মেজরকে উঠে চলে যেতে দেখে একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজের মধ্যে কথা বলে উঠে দৌড়ে বের হয়ে যায়। অফিস থেকে ওদের দুইজনকে বেরোতে দেখে শিয়াব রানাকে বলে, কি হয়েছে ওদের? ওরা এইভাবে দৌড় দিল কেন? আমি তো ঠিক জানি না। আর কেউ কিছু না বলে চুপ করে নিজেদের কাজ করতে থাকে। এইদিকে স্যার ইমন ছাত্র সেজে কলেজে আসে, যাতে কেউ বুঝতে না পারে। মিরাজ ইমন দুজনেই একসাথে গিয়ে একজন ছেলেকে গিয়ে মিরাজ জিজ্ঞাসা করে প্রিন্সিপালের রুম কোন দিকে। ছেলেটা জিজ্ঞাসা করে, আপনারা কি নতুন? আমি কে সেটা না হয় পরে জানতে পারবে। প্রিন্সিপালের রুম কোন দিকে, ওদিকটা বলেন। 2 তলায় গিয়ে ডান পাশে 3 নাম্বার রুমটাই প্রিন্সিপালের রুম। মিরাজ ইমন দুজনে এক অপরকে দেখে দুজনে মিলে প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে ইমন বলে, স্যার আসবো? প্রিন্সিপাল কারো শব্দ শুনে সেদিকে তাকায়। প্রিন্সিপাল তাকিয়ে দেখে লম্বা লম্বা দুটি ছেলে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল ভ্রু কুঁচকে বলে, জি চিনলাম না তো। আচ্ছা আসুন, ভিতরে আসেন। মিরাজ ইমন দুজনেই প্রিন্সিপালের রুমে যায়। বসেন আপনারা। প্রিন্সিপালের কথায় মিরাজ ইমন দুজনেই বসে পড়ে। বলেন, কি বলবেন আপনারা? আপনি একটা পোস্টার দিয়েছিলেন, বাংলার প্রফেসর লাগবে। আমি আপনাকে সেই কারণে কল দিয়ে বলেছিলাম। আপনি বলেন শনিবার আসতে, সেজন্য আমি এসেছি, জয়েন দিতে চাই। হ্যাঁ স্যার। স্যার, আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আজকে। হ্যাঁ, আমাকে নীল স্যার বলেছে তোমার কথা। ওকে, তুমি যাও, গিয়ে ক্লাস করো। ইমন প্রিন্সিপালের কথায় প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে চলে যায়। শুধু থেকে যায় মিরাজ। প্রিন্সিপাল মিরাজকে বলে, আপনার নাম কি? রোমান আমার নাম। আচ্ছা চলেন, আপনাকে সব ক্লাসে নিয়ে যাই, সবার সাথে পরিচয় করিয়ে দিই। মিরাজ আর কোনো কিছু না বলে প্রিন্সিপালের সাথে চলে যায় মিরাজ। প্রিন্সিপাল সব ক্লাস নিয়ে নেয়। প্রিন্সিপাল মিরাজকে পরে একটা ক্লাসে নিয়ে যায়। মিরাজ ক্লাসে যেতে মিরাজ দেখে একজন, দেখে মনের ভেতর কেমন করে ওঠে।
তারপরেও চুপ করে থাকে। প্রিন্সিপাল সবাইকে বলে, উনি হলো মিরাজ রোমান, উনি হলেন আমাদের নিউ বাংলার প্রফেসর। আপনি এই ক্লাসটা নিন, আমি চলে যাই, আপনি ক্লাসটা করেন। প্রিন্সিপাল বলে চলে যায়। মিরাজ সবার সাথে এক এক করে পরিচয় হয়ে নেয়। সবশেষে একটা মেয়ের সাথে পরিচয় হয়। মিরাজ বলে, নাম কি তোমার? আমার নাম মীরা। ওকে, বসে পড়ো। এ বলে মিরাজ আবারও ক্লাস নেয়। আধা ঘন্টা পরে মিরাজ ক্লাস নিয়ে চলে যায়। কলেজে সবার মুখে একটা কথা, অনেক সুন্দর স্যার। মিরাজকে নিয়ে সবাই বলা বলি করছে, কেউ তো বলছে স্যার কি বিয়ে করেছে, স্যারের কি জিপ আছে, অনেকে অনেক কিছু বলছে। ইমা বলে মীরাকে বলে, এটা কি সত্যি আমাদের স্যার এত সুন্দর কেন? আরও একটা ছেলে আসছে, নাম কি যেন ঠিক মনে নেই। এখন আমি কি করব বল তুই? ইমাকে কিছু বলতে না দিয়ে মীরা চলে যাচ্ছিল। তখন মীরা দেখে মিরাজও গেটের দিকে যাচ্ছে। মীরাও আর কিছু না ভেবে কলেজ থেকে বের হতে যাবে, কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে সাথে সাথে মিরাজ ধরে ফেলে। মীরা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়, আর মিরাজকেও শক্ত করে জড়িয়ে ধরে রাখে। মিরাজ কি করবে বুঝতে পারছে না। মিরার দিকে তাকিয়ে যেন, মীরার মায়াবী মুখের দিকে তাকিয়ে যেন মিরাজ মীরাতে হারিয়ে যায়। মিরাজের হুঁশ আসতে মীরাকে বলে, মীরা, মীরা, চোখ খুলো। এই মীরা, চোখ খুলো। মীরা এটা শুনে চোখ খুলে তাকিয়ে দেখে সেই মিরাজকে জড়িয়ে ধরে আছে। এইটা দেখে মীরা তাড়াতাড়ি মিরাজের কাছ থেকে সরে যায় আর বলে, সরি, আমি বুঝতে পারিনি, সরি। মিরাজ কিছু বলতে যাবে, মীরা কিছু না বলে দৌড়ে চলে যায়। আর মিরাজ অবাক হয়ে তাকিয়ে থাকে। মীরা চলে যেতে মিরাজ চারপাশে তাকায়। মিরাজ দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। মিরাজ কিছু না বলে কলেজ থেকে বের হয়ে যায়। কিছু দূর গিয়ে মিরাজ দাঁড়িয়ে থাকে। কিছুটা সময় পরে ইমন আসে, এসে কাউকে কল দেয়। দেওয়ার সাথে সাথে একটা গাড়ি আসে। দুজনে তাড়াতাড়ি করে গাড়ির ভেতরে উঠে পড়ে। গাড়ি চলে আসে মিরাজের বাসায়। মিরাজ ইমন গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে যায়, গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে ইমন নিচে এসে খাবার রেডি করে। তার কিছুক্ষণ পর মিরাজও আসে, এসে ইমনের সাথে মিলে খাবার তৈরি করে। দুজনে কিছু একটা নিয়ে চিন্তা করছে। খাবার রেডি করে দুজনে খাবার খেতে বসে। ইমন বলে ওঠে, ইমন, তুই কি বুঝলি? আজ আমি অনেক কিছু দেখাচ্ছি যা আমি নিজে বিশ্বাস করতে পারছি না। মিরাজ ভ্রু কুঁচকে বলে, কি দেখছিস তুই? আমি ছাত্র হিসেবে যাওয়াতে অনেকটাই লাভ হয়েছে। আমি অনেক কিছু দেখেছি। মিরাজ কিছুটা অধৈর্য হয়ে বলে, কি দেখছিলি সেটা বল। আমি প্রথমে ক্লাসে যাই, গিয়ে দেখতে পাই অনেক ছেলেপেলেই একজোড়ো হয়ে বসে আছে। ওদের সামনে টেবিলে গিয়ে আমি বসলাম। তখনই পাশ থেকে একটা ছেলে পিছনের একটা ছেলেকে বলে, দেখ দেখ, নতুন ছেলে আসলো। আমি কিছু না বলে চুপ করে থাকি। ওদের কথা শুনতেছিলাম তখন। একটা নেশা নেশা কণ্ঠে বলে, হ্যাঁ, আমি নতুন। ইমন কণ্ঠটা শুনে বুঝে গিয়েছিল ওর নেশা করেছে। আর কিছুক্ষণ পর স্যার আসে। স্যার ক্লাস করে চলে যায়। স্যার চলে যায়। ইমনও ক্লাস থেকে বের হয়ে কলেজের পেছনে যায়। গিয়ে দেখে অনেক ছেলে মেয়ে অশ্লীলভাবে একসাথে একজন আরেকজনের সাথে মিশে আছে, তাও খুব বাজেভাবে। ইমন তাদের পাশে গিয়ে বলে, তোমার এই অবস্থা কেন? তারা সবাই চুপ করে থাকে। ইমন ছেলে মেয়েদের অনেক কিছু বলে, কিন্তু তারা কিছুই বলে না। তাই ইমন ভালো করে সব কিছু দেখে চলে আসে। সব কিছু শুনে মিরাজ বলে, এই সব কিছুর কি পিক তুলেছ? হ্যাঁ, তুলেছি। আর একটা কথা। কি কথা? আমাকে তো বলতে দিবি? মিরাজ চুপ করে থাকে আর ইশারায় বলে ইমনকে বলতে। ইমনও মিরাজের ইশারা বুঝতে পেরে বলে, ডন যে সাইডে ঝালমুড়ি বিক্রি করে সে সাইডে মাটির নিচে কিছু একটা আছে। তোর এমন কেন মনে হলো? কারণ ডনের মোবাইল যতবার কল আসে ততবার সে নিচের দিকে তাকায়। আমার মন বলছে ওইখানে তো কিছু একটা আছে। ইমনের এমন সব কথা শুনে মিরাজ কিছুটা চিন্তায় পড়ে যায়। তারপরেও কিছু না বলে খাবার শেষ করে মিরাজ ইমনকে নিয়ে অফিসে যায়। অফিসে গিয়ে মিরাজ বলে, ইমন, রহিমকে বল সবাইকে বড় রুমে আসতে।
ইমন গিয়ে মিরাজের কথা মতো অফিসের সবাইকে এক জায়গায় করে। কিছুক্ষণ পরে ইমন আর মিরাজ আসে। ইমন গিয়ে একটা চেয়ারে বসে। মিরাজ বলে, আপনারা বেশি কম সবাই জানেন আমাদের কর্তব্য হলো দেশ রক্ষা করা। এখন আমরা কোন মিশনটাকে নিয়ে কাজ করছি আপনারা সবাই কম বেশি জানেন। যেই পারেন সবাই সাবধানে থাকবেন। আর আমি আপনাদের এখন কাজ সম্পর্কে কিছু বলবো না। যখন সময় হবে তখন আপনাদের ইমন স্যারই সব কিছু বলে দিবে। এই বলে মিরাজ চলে যায়, সাথে ইমনও চলে যায়। সবাই মিরাজের কথা মতো কাজ করে। পরের দিন সকালে মিরাজ আগের দিনের মতো করে কলেজে যায়। মিরাজ চারপাশে তাকিয়ে কাউকে খুঁজে কিন্তু পায় না, তাই মনে মনে বলে, কই তুমি? আজ কি কলেজে আসবে না? এইসব কিছু বলে নিজের মতো করে ভেবে হাঁটছিল। তখন পেছন থেকে কেউ বলে ওঠে, ইমা, ওই ইমা, দাঁড়া আমি আসছি। মীরা না দেখে দৌড়াতে থাকে। আর মিরাজ এই কণ্ঠ শুনে পেছনে তাকাতে মীরা এসে মিরাজের ওপর পড়ে। মিরাজ তাড়াতাড়ি করে মীরাকে ধরে যাতে দুজনে পড়ে না যায়। মিরাজ যখন মীরার কোমর জড়িয়ে ধরে মীরা কিছু একটা অনুভব করে। সারা শরীর যেন এক ধরনের শীতল স্রোতে ভরে যায়। মীরা আরও একটু মিরাজের কাছে যায়। মীরা একটা খুব ভালো সুগন্ধি পায় যা মীরার নেশা লেগে যায়। মীরা নিজের অজান্তে মিরাজের খুব কাছে চলে যায়। মীরা মিরাজের বুকের সাথে মাথা দিয়ে একটু ঝুঁকে মিরাজের গায়ের সুবাস নিতে থাকে। মিরাজ মীরাকে এমন করতে দেখে মিরাজ চারপাশে তাকায়, তাকিয়ে দেখে কেউ নেই। সবাই সবার মতো কাজ করছে। মিরাজ মীরাকে দেখে আর একটু নিচু হয়ে বলে, মীরা, এটা পাবলিক জায়গা। মীরা মিরাজের কণ্ঠ শুনে হুঁশে আসে। মীরা কি করেছে এসব ভাবতে মীরা গলা শুকিয়ে আসে। মীরা তাড়াতাড়ি করে মিরাজের কাছ থেকে সরে মিরাজের দিকে না তাকিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি, দুঃখিত। এই বলে মীরা চলে যেতে চাইলে মিরাজ বলে, তুমি আমার সাথে আজ বিকালে দেখা করবে, তাহলে আমি তোমাকে মাফ করব। মীরা কি করবে বুঝতে না পেরে আর কি বলা উচিত তার সেই কিছু না বলে চুপ করে থাকে। মিরাজ মীরাকে চুপ করে থাকতে দেখে মিরাজ আবারও বলে, কিছু বলছো না কেন তুমি? আচ্ছা, আমি আপনার সাথে যাব সন্ধ্যা 5টায়। আমি আপনার সাথে দেখা করব। তোমার নাম্বারটা দাও যাতে আমি কল করতে পারি। মীরা কিছু না বলে সোজা নাম্বারটা দিয়ে দেয়। এখন তুমি যাও, গিয়ে ক্লাস করো। মীরা না দাঁড়িয়ে চলে যায়। মিরাজও চলে যায় অফিস কক্ষে। 4 ঘন্টা পরে কলেজ ছুটি হয়ে যায়। মিরাজ 2তলায় আর ইমন 3তলায় দেখছে সবাই কি কি করছে, কে কত প্যাকেট নিচ্ছে, সব কিছুই দেখে। এইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। মিরাজ কলেজ থেকে বের হয়ে যায়, পরে ইমনও বের হয়ে যায়। বিকেল 4টায় মীরা ঘুম থেকে উঠে মাকে কাছে যায় এবং গিয়ে বলে, আম্মু, আমি একটু বের হব। এই সময় কি কাজ তোমার? আম্মু, ইমা, রিতা, মিতা ওরাও যাবে। আমি না আম্মু, আমরা সবাই সন্ধ্যায় যাব। খুব তাড়াতাড়ি করে চলে আসব। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসবে। মীরা ও মীরার আম্মু কথা শুনে রেডি হতে চলে যায়। মীরার রেডি হতে হতে মীরা কেমন মীরা সম্পর্কে জেনেই নি। মীরার গায়ের রং উজ্জ্বল ফর্সা, দেখতে খুব সুন্দর। মীরার চোখের রং হালকা কালো, চোখের মণি। মীরাকে দেখে যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য। মীরা কালো রঙের একটা লং গাউন পরেছে, হাত ভর্তি কালো চুড়ি, চুলগুলো ছেড়ে দেওয়া, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, চোখে হালকা কাজল দেওয়া, দেখতে খুব সুন্দর লাগছে। মীরা বাসা থেকে বের হয়, রাস্তায় গিয়ে দাঁড়ায়। একটু পর একটা রিক্সা এসে মিরাজের দেওয়া ঠিকানায় চলে যায়। মিরাজ আগে থেকে মীরার জন্য বসে আছে। একটু পরে মীরা আসে। মিরাজের দেওয়ার ঠিকানায় রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে হোটেলের ভেতরে যায়। মিরাজও তখন দরজার দিকে তাকিয়ে দেখে মীরা আসছে। মিরাজ মীরাকে মুগ্ধ হয়ে যায়, এবার মীরা তাকিয়ে থাকে। মীরা এসে স্যার স্যার বলে ডাকে, কিন্তু মীরার এই শব্দটা মিরাজের কানে যায় না। তাই মীরা তুড়ি বাজাতে মিরাজের হুঁশ আসে। মীরা বলল, এই যে শুনছেন আমার কথা, আমি সে কখন থেকে ডেকে যাচ্ছি। আপনার মন কোথায়? কোথাও না। আচ্ছা তুমি বসো, কি খাবে বলো? না, আমি কিছু খাবো না। আপনি কি বলবেন বলেন। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে আম্মু বকা দেবে, আর আব্বু জানতে পারলে সমস্যা হবে। আচ্ছা বুঝলাম, তুমি কিছু একটা খাও। না, আমি কিছু খাবো না। না, তোমার কিছু তো একটা খেতেই হবে। আচ্ছা, 1 প্লেট ফুচকা হালকা ঝাল দিয়ে।
মিরাজ ও মীরার কথা মতো 1 প্লেট ফুচকা অর্ডার করে। একটু পরে ওয়েটার ফুচকার প্লেট এনে দেয় আর মীরা নিয়ে খাওয়া শুরু করে। খাওয়ার মাঝে বলে, আপনি খাবেন না? আপনার জন্য অর্ডার করেননি কেন? আমি খাই না এগুলো, তুমি বললে তাই অর্ডার দিলাম। তুমি খাও, আমি খাবো না। আচ্ছা, আপনি না হয় অন্য কিছু খান। এই বলে মীরা জোরাজোরি করে মিরাজকে খাওয়ার জন্য, তাই মিরাজও বাধ্য হয়ে খায়। মিরাজ খেয়ে মীরার দিকে তাকায়, দেখে মীরা খাচ্ছে আর ঝালে মীরার ঠোঁট লাল হয়ে গেছে, তাও মীরা খাচ্ছে। মিরাজ এক ধ্যানে তাকিয়ে থাকে মীরার ঠোঁটের দিকে। একটু পর চোখ বন্ধ করে আবারও চোখ খুলে বলল, আর খেও না, চলো এখন। মীরার এই কথা শুনে ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে আপনার হঠাৎ এমন বলছেন কেন? তোমার ঝালে চোখ দিয়ে পানি হচ্ছে, আর সে কিনা তুমি খেয়েই যাচ্ছ। আরে না, কিছু হবে না, আগেও আমি অনেকবার খেয়েছি। আর এইটা বলতে মিরাজ বলে, আগে আর এখন কোনো কথা নেই, তুমি এখন আমার সাথে চলো। এই বলে মিরাজ মীরাকে নিয়ে চলে হোটেল থেকে বের হয়ে আসে আর পাশে একটা পার্কে যায়। মিরাজ মীরাকে একটা জায়গায় বসিয়ে মিরাজ চলে যায়। কিছুক্ষণ পরে ফিরে আসে। মীরা বলে, কই গেলেন আপনি? এত ভুট্টা বাদাম, নাও এটা তোমার, খাও তুমি। আমি খাবো না, আপনি খান। আমি বলছি যেহেতু তোমায় খেতেই হবে। মিরাজ মীরাকে আর কিছু বলতে না দিয়ে মীরাকে খাওয়ার জন্য দেয়। মীরাও চুপ করে খেতে থাকে। দুজনে চুপ করে থাকে। মিরাজ বলে, তোমাকে আমি একটা কাজ দিব, তোমাকে সেটা করতে হবে। কি কাজ? তুমি প্রতিদিন আমার বাসায় যাবে আর আমি যা যা বলবো সেইগুলো করবে। অসম্ভব, আমি কোনোদিনও করব না এসব কাজ। তুমি যদি না করো তাহলে আমি এটা সবাইকে দেখাবো, এটা ছবি দেখিয়ে। আপনি এটা কবে তুলছেন? আমি তুলি নেই, আমার একটা ফ্রেন্ড তুলেছে। মীরা এখন কি করবে বুঝতে পারছে না। মীরা মনে মনে বলে, এখন আমি কি করব? স্যার এটা কি করলো? এটা যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমি শেষ। মিরাজ দেখে মীরা কিছু একটা ভাবছে। মিরাজ বলে, আমি এই ছবিটা বলতে মীরা তাড়াতাড়ি করে বলে, আমি করব, আপনার সব কাজ করব, আপনি শুধু বলেন আমি কি করব। ওকে, তুমি কলেজে ছুটি হলে আমার বাসায় যাবে, তখন আমি বলে দেব। আচ্ছা, তাহলে এখন আমি যাই। তোমার নাম্বারটা দাও আমাকে। কেন? তুমি যদি কোনো চালাকি করো তাই আর কি। মীরা আর কিছু না বলে মিরাজকে নাম্বার দিয়ে দেয়। মিরাজও নাম্বার নেয়। মীরা বলে, তাহলে আমি যাই। ওকে এসো, আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দিই। মিরাজ মীরাকে গাড়ি ঠিক করে দেয়। এটাতে করে মীরা চলে যায়। মীরা ঠিক আগের মতো কলেজে যায়। মিরাজও চায়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। মিরাজ একটা বারও মীরার দিকে তাকায় না। মীরা এতে কষ্ট পায়। চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে, যা মিরাজের চোখে পড়ে যায়। মীরা কিছুটা দূরে মিরাজকে দেখে মীরা সরে যায়। মীরা সরে যেতে দেখে কিছু একটা মনে করে মীরার পেছনে মিরাজও যায়। মিরাজ দেখে মীরা দৌড়ে উপরে উঠে যাচ্ছে। মিরাজ দেখে মীরা করিডোরের একপাশে গিয়ে দাঁড়িয়ে থাকে আর কান্না করতে করতে বলে, কেন হচ্ছে এমন আমার সাথে? আমার কেন কষ্ট হচ্ছিল? দুদিনের পরিচয়ে কি এসব কিছু হয়? আমি কি তাকে ভালোবাসি? কিন্তু এটা সম্ভব না। না, কোনোদিনও আমাদের কিছু হবে। তাহলে ওনাকে নিয়ে এমন অনুভূতি কেন? কাল থেকে আরও বেশি করে তাকে অনুভব করছি। এই বলে কান্না করতে করতে বসে পড়ে। মীরার সব কথা মিরাজ শুনে ফেলে। মীরাজ সব কথা কষ্ট অনুভব, কিন্তু মিরাজ এখন মীরার সামনে যাবে না। মিরাজ মীরার দিকে আরও আরেকটা বার তাকিয়ে নিচে চলে আসে। মিরাজ সোজা কলেজ থেকে বের হয়ে যায় আর সোজা বাসায় চলে আসে। মীরা ছুটির পরে মিরাজের খুঁজে কিন্তু কোথাও পায় না। মীরা তাই মন খারাপ করে মীরার বাসায় চলে আসে। মীরা খাওয়া দাওয়া করে কিছু সময় রেস্ট করে মিরাজের বাসায় চলে আসে, কিন্তু এসে দেখে কেউ নেই। যখনই মীরা চলে যাবে তখন মীরার মোবাইলে কল আসে। মোবাইল নিয়ে দেখে অননোন নাম্বার, তাই মোবাইল না ধরে রেখে দেয়। আবারও কল আসে, কিন্তু মীরা ধরে না। একটা মেসেজ আসে। মীরা সেই মেসেজটা দেখে। মিরাজ দিয়েছে। মেসেজে লেখা ছিল, মীরা, আমি মিরাজ, কলটা রিসিভ করো। এটা পড়তে আবারও কল আসে। মীরা এইবার ধরে। মোবাইল কানে দিতে মিরাজ বলে, আমার ঘরের দরজার পাশে জানলা আছে, দেখেছো? হুম।
ওটা হালকা করে ধাক্কা দাও, ওইখানে একটা ছিদ্র দেখা যাবে, ওখানে তুমি হাত দাও, তাহলে একটা চাবি পাবে, ওটা দিয়ে বাসায় ঢোকো। মীরা ও মিরাজের কথা মতো কাজ করে আর চাবিও পেয়ে যায় আর বাসায় ঢুকে পড়ে মীরা। মীরা যখন চারপাশ দেখতে ব্যস্ত তখন মিরাজ বলে, তোমার কাজ হলো এখন তুমি রান্নাঘরে গিয়ে আমার জন্য রান্না করবে, পরে আমার রুমে গিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবে আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিবে। এই বলে মিরাজ কল কেটে দেয়। মীরাকে কিছু বলার সুযোগ দেয় না। মিরাজ মীরার আর কি বা করে, মিরাজের কথা মতো কাজ করে। এইদিকে মিরাজ, ইমন, শিহাব, সোহেল, রানার সাথে আরও কয়েকজনকে নিয়ে বের হয় ডানের বাসার উদ্দেশ্যে। মিরাজ আর ইমন দেখছে কলেজে অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ডন হাসুকে বলেছিল 1 মাস পরে বিক্রি করবে, কিন্তু ডন টাকার লোভ সামলাতে না পেরে এখন থেকে ড্রাগ বিক্রি করছে। এই সব কিছু তথ্য পেয়ে আর দেরি না করে ডন কল ধরতে যায়। বাজারঘাট এসে মিরাজের গাড়ি থামে। গাড়ি থেকে সবাই এক এক করে নেমে পড়ে আর মিরাজ ইশারায় কাজ করতে থাকে। মিরাজ গিয়ে ডনের ঘরের দরজায় ঠুকঠুক করে। কিছুটা সময় পর ডন দরজা খোলে। ডন দেখে কেউ পেছনে ফিরে, কেউ দাঁড়িয়ে। তাই ডন বলে, জি, কে আপনি? আমি নির্জন, আমি আপনার কাছে ঝালমুড়ি নিতে চাই। দেন না, কিছু খেতে পাইনি, খুব জ্বলছে, দেন না ভাই। মিরাজ আকুতি মিনতি করতে থাকে। একটু পরে ডন, আচ্ছা আমি দিচ্ছি, আসেন ভেতরে আসেন, এই যে। মিরাজও চুপ করে বসে থাকে। যখন ডন সরে যায় মিরাজ ঘরের চারপাশে তাকায় আর ততক্ষণে মিরাজ, শিহাব, রানা আরও কয়েকজন সহ মিলে ঘরে ঢোকে আর চারিদিকে থেকে ঘিরে ফেলে। ডন মিরাজের কাছে আসে, তখনই ইমন, শিহাব মিলে পেছন থেকে ডনকে ধরে ফেলে। মিরাজ বলে, ডন মামা? কি নাম তো? ডন, রাইট? ডন তখনও কিছু বুঝতে পারছে না। কি বুঝতে পারছিস না তো? ডন মাথা নাড়িয়ে বলে, তোর ঝালমুড়ি তুই খা। ইমন, ওকে নিয়ে যা আমার সামনে থেকে। সবাই মিলে ডনকে নিয়ে যায়। মিরাজ আরও 3 ঘন্টা পরে বাসায় আসে। এসে সোজা ওপরে যেতে সোফার ওপর চোখ যায়। দেখে মীরা গুটিসুটি মেরে শুয়ে আছে, চোখের কোণায় স্পষ্ট পানি। মিরাজের যা বোঝার বুঝতে পারে। মিরাজ রুমে গিয়ে দেখে সত্যি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে মীরা। মিরাজ গিয়ে কাপড় চেঞ্জ করে রুম থেকে বের হয়ে আসে। নিচে এসে দেখে মীরা এখনও ঘুমায়। মীরাকে খুব শান্তভাবে ডেকে তোলে। মীরাও উঠে পড়ে। মিরাজকে দেখে কিছু না বলে শুধু সময়টা দেখে নেয়। মীরা উঠে টেবিলে খাবার দেয়। মিরাজ রেখে চলে যায়, সামনের চাবি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মিরাজও কিছুটা সময় অবাক হয়ে যায়, কিছু একটা ভাবে আর বলে, আজ আমি কথা বলি নাই, তোমার দিকে তাকায়ও নাই। এইভাবে বেশি কিছু দিন চলে যায়। মিরাজ আর মীরার মাঝে কোনো কথা হয় না। মীরার কষ্ট হলেও চুপ করে থাকে। মিরাজ এতদিন কথা বলে নাই, দ্বন্দ্বের ধরায় ব্যস্ত ছিল, তাই কোনো ধরনের কথাই বলে নাই। মেসেজে বলেছিল তুমি প্রতিদিন এসে আমার কাজগুলো করে দেবে। তাই মীরাও মিরাজের কথা মতো কাজ করে দেয়। আর মীরার ও মিরাজের কাজ করতে ভালো লাগে। ডন যার আন্ডারে কাজ করতে সে মারা গিয়েছে আর সেই কারণে অনেক মেয়ের জীবন বেঁচে গেল। পুলিশের হাতে গুলি লাগায়। সারা দেশে জানে যায় যে কলেজে ড্রাগস ব্যবসা হতো, ছেলেমেয়েরা অশ্লীলভাবে চলাফেরা করত। এইসব কাজের পেছনেও একজন স্যার ছিল। স্যারকেও টাকার লোভ দেখিয়েছিল ডন। মিরাজ সবাইকে ধরে কঠিন শাস্তির ব্যবস্থা করে। তাদেরকে জেলে দেওয়া হয়েছে। ইমন বিকালে মিরাজের বাসায় যায়। গিয়ে দেখে দরজা খোলা। ইমন আর কিছু না ভেবে বাসায় ঢুকে পড়ে। এদিকে মীরা একটা ছেলে ঘরে ঢুকতে দেখে বলে ওঠে, এ কে আপনি? এই বাসায় কেন ঢুকেছেন? ইমন কারো কণ্ঠ শুনে পেছনে ফিরে তাকায়, তাকিয়ে দেখে মীরা। ইমন কি করে বুঝতে পারছে না, আর মীরাও ইমনের দিকে তাকিয়েছিল। মীরাও দেখে ইমন দাঁড়িয়ে আছে। ইমন কিছু বলতে যাবে, তখন মীরা বলে, আপনি? এখানে আপনাকে বেশ কয়েকবার কলেজে দেখেছি, তবে আপনি এখানে কি করেন? আমি এখানে কি করব? কই জানি না তো। মীরার এমন প্রশ্নে ইমন কি বলবে খুঁজে পাচ্ছে না, তাই আবল তাবল বলছে। মীরা ভ্রু কুঁচকে ইমনের দিকে তাকিয়ে আছে। মীরার কেমন জানি লাগে। তখনই বাসায় আসে মিরাজ। মিরাজ দেখে মীরা গোয়েন্দাদের মতো করে ইমনের দিকে তাকিয়ে আছে।
ইমন চোখ মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। মিরাজ এদের দেখে বুঝে যায় কিছু একটা হয়েছে, তাই মিরাজ বলে। আরে ইমন, মিরাজের কণ্ঠ শুনে মীরা ইমন দুজনেই মিরাজের দিকে তাকায়। মিরাজ বলে, তুমি এখানে কোনো দরকার? স্যার, কাল যে আপনাকে একটা বই দিলাম সেটা নিতে এলাম, কিন্তু কিন্তু কি ইমন? উনি আপনার কি হয়? আর ইমন আর কিছু বলবে মিরাজ বলে। ওনার নাম মীরা, উনি হলেন এই বাসার সার্ভেন্ট। মিরাজের মুখ থেকে এই কথা শুনে যেমন মীরার লজ্জা পায় তেমনি অবাক হয় ইমন। ইমন কিছু না বলে চুপ করে থাকে, কিন্তু মিরাজের এই কথা শুনে মীরা কান্না করে দেওয়ার মতো অবস্থাও। কিছু না বলে মীরা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে এক কোণায় দাঁড়িয়ে কান্না করতে থাকে। মিরাজ ইমনকে বলে, তুই চলে যা, রাত 4টায় আসিস। আচ্ছা, কিন্তু মিরাজ, তুই এটা ঠিক করিস নাই। মীরা খুব কষ্ট পাচ্ছে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এই বলে মিরাজ ইমনকে ঘরের দরজা অবধি ছেড়ে দেয়। পরে দরজা বন্ধ করে আসে, রান্নাঘরের দিকে যায়, দেখে মীরা রান্না করছে। মিরাজ চুপচাপ হয়ে মীরার পেছনে গিয়ে দাঁড়িয়ে, তাও মীরা বুঝতে পারে না। মিরাজ আর না পেরে পেছন থেকে মীরাকে জড়িয়ে ধরে। এদিকে হঠাৎ করে মীরাকে জড়িয়ে ধরাতে মীরা একটু কেঁপে ওঠে, যা মিরাজও বুঝতে পারে। মীরা বুঝতে পারে কেউ তাকে জড়িয়ে ধরেছে, তাই ছাড়াতে চাইছে। মীরা অনেক চেষ্টা করে ছাড়াতে পারে না। মীরা না পেরে কান্না করতে করতে বলে, প্লিজ আমাকে ছেড়ে দিন। কে আপনি? দেখুন, আপনি কিন্তু ভালো করছেন না, প্লিজ ছেড়ে দিন। তাও দেখে ছাড়ছে না, তাই মীরা আরও বেশি কান্না করে। মিরাজ মীরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে। মীরা, আমি মিরাজ। মীরার এটা শুনে রাগ লাগে। মীরা মিরাজকে জোর করে ছাড়িয়ে নেয়, তারপর রাগে দুঃখে মিরাজকে জোর করে একটা থাপ্পড় দেয়। মিরাজ থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। মীরা বলে, কি পেয়েছেন আমাকে আপনি? এতদিন আপনি যা বলতেন আমি তাই করতাম। কেন জানেন? ওই ছবিটার কারণে। ওটা যদি সবাই দেখে তখন কি ভাববে সেটা ভেবে চুপ ছিলাম। আর ছবি দেখে সবাই তো আমাকে খারাপ বলবে, আপনাকে তো বলবে না। এই বলে মীরা কান্না করতে করতে বসে পড়ে। মীরা সব কথা শুনে আর বলে, সরি, আমি বুঝতে পারিনি। এখন তুমি উঠো, আমার সাথে চলো। সরি দিয়ে আমি কি করব? আপনি আমাকে অনেকটা কষ্ট দিয়েছেন, যা আমি কোনোদিনও ভুলবো না। এই বলে মীরা যখনই চলে যাবে তখন মিরাজ মীরার হাত ধরে ফেলে আর মীরাকে বলে, মীরা, প্লিজ তুমি যেও না, প্লিজ। মীরা, যদি এখন যাও তাহলে মনে করে একটিবার এসো, আমি তোমাকে কিছু কথা বলবো। কথাগুলো শোনার পরেও যদি আমার কাছে আসতে ইচ্ছা না করে তাহলে আসিও না, আমি তখন আর কিচ্ছু বলবো না। আর এইটা নাও, যখন তুমি আমার কাছে আসবে তখন এই কিছু জিনিস আছে সেগুলো পড়ে আসবে। প্লিজ মীরা, আমার শেষ কথাটা রাখো। মীরা কিছু না বলে প্যাকেটটা নিয়ে মীরা চলে যায়। মিরাজও মন খারাপ করে সোফায় বসে পড়ে। রাতে মীরা অনেক কল মেসেজ দেয়, কিন্তু মীরার কোনো উত্তর দেয় না। মীরার কোনো উত্তর না পেয়ে মিরাজ রাত 3টায় গাড়ি নিয়ে মীরাদের বাসার সামনে যায়। গিয়ে গাড়ি থেকে নামে, চারপাশে তাকিয়ে দেখে কেউ নেই। পকেট থেকে মোবাইল বের করে মীরাকে কল দেয়, কিন্তু মীরাকে পায় না। মিরাজ উপরে তাকিয়ে দেখে কোনো বেলকনিতে আছে কিনা। বেলকনিতে আছে, তার পাশে একটা গাছ আছে। মিরাজ আর কিছু না ভেবে উঠে পড়ে, গাছ বেয়ে উঠে বেলকনিতে যায়। মিরাজ বেলকনিতে দেখে দরজা আছে, কিন্তু দরজা খোলা। মিরাজ দরজা দিয়ে রুমে আসে, দেখে কেউ নেই। তাই মিরাজ রুম থেকে বের হয়ে আর বাকি রুমে দেখে, কিন্তু কোথাও মীরা নেই। মিরাজ হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। মিরাজ সারা রাত ঘুমায়নি। মীরা ছিল ইমাদের বাসায়। মিরাজের কথা শুনে মীরা কান্না কিছুতেই থামাতে পারছে না, তাই মীরা ইমাদের বাসায় চলে যায়। যখন মীরার আম্মু কল দেয় তখন ইমা বলে, আন্টি, মীরা তো ঘুম অনেক ডাকছে কিন্তু উঠেই নাই। আচ্ছা, কোনো কাউকে ছোট করা উচিত না, কারণ সেই আপনার যে কেউ হতে পারে। মিরাজ মজা করে বলেছিল মীরা, কিন্তু এটা মীরা এক বুক ভরা কষ্ট পেল। সকালে মিরাজের একটু ঘুম আসতে ইমনের কল আসে। মিরাজ কল ধরতে ইমন বলে, কিরে, তুই কি কলেজে যাবি না? গিয়ে কাজটা করে আসি, আর এমনিতেই অনেক কাজ পড়ে আছে। তুই কলেজে আয়। এই বলে কল কেটে দেয়। মিরাজও উঠে ফ্রেশ হয়ে নেয়, রেডি হয়ে নিচে আসে। আর কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। কলেজে গিয়ে মিরাজ আর ইমন মিলে প্রিন্সিপালের রুমে যায়।
প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দাঁড়ায় আর প্রিন্সিপালের স্যারকে মিরাজ বলে। স্যার আসবো? স্যার আপনি? আমি। প্রিন্সিপাল দেখে মিরাজের সাথে ইমনও দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল মিরাজদের বলে। আসেন আপনারা। প্রিন্সিপালের কথায় মিরাজ আর ইমন দুজনেই প্রিন্সিপালের রুমে গিয়ে দাঁড়ায়। প্রিন্সিপাল তাদের বলে বসতে, তাই মিরাজ আর ইমন বসে পড়ে। স্যার আমি এই কলেজে কিছু কাজে এসেছিলাম, এখন আমার কাজ শেষ, তাই আমি রিজাইন দিতে চাই। কেন, কি হয়েছে? আপনার কি কোনো সমস্যা? না, আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি অন্য জায়গাতে কাজ করি, তাই এটা করতে পারবো না। প্রিন্সিপাল কিছু বলতে যাবে তখন ইমন বলে। স্যার আমিও টিসি চাই। প্রিন্সিপাল একটু অবাক হয়ে যায় আর মিরাজ আর ইমনের দিকে তাকিয়ে মনে মনে বলে। এরা কি দুইজনে একই দিন আসলো আবার একই দিন চলেও যাচ্ছে? প্রিন্সিপালের কেমন সন্দেহ লাগছে ইমন আর মিরাজকে। মিরাজ স্যারকে দেখে বলে, আমরা দুজনই আর্মি অফিসার, এখানে ড্রাগস যারা এত দিন ধরে বিক্রি করেছে আমরা তাদের ধরতে এসেছি, কিন্তু এখন আমাদের এখানে আর কাজ নেই, তাই চলে যাচ্ছি। মিরাজ কথা শুনে প্রিন্সিপালের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিন্সিপাল অবাক হয়ে বলে, আপনারা আর্মি অফিসার? মিরাজ ইমন কিছু না বলে চুপ করে থাকে। মিরাজ প্রিন্সিপালের কথার উত্তরে একটা মিষ্টি করে হাসি দেয়। প্রিন্সিপালও আর কোনো কথা না বাড়িয়ে বলে, আচ্ছা স্যার, আপনার যেমন বলবেন তেমন হবে। মিরাজ ইমন প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে আসে আর মিরাজ মীরাকে খুঁজতে থাকে, কিন্তু মিরাজ মীরাকে পায় না। একটা সময় মিরাজ ইমাকে দেখতে পায়। মিরাজ ইমার কাছে যায় আর ইমাকে ডাকে, আর ইমা বলে, ইমা দাঁড়াও। জি স্যার, বলুন আপনি কি আমাকে ডাকছেন? আর কিছু বলবেন? বলো। কি বলবেন? মীরা কই? মীরা তো আজকে আসেনি। ও আসে নাই কেন? কারণ মীরার গায়ে কালকে মাঝরাতে খুব জ্বর আসে, তাই সে আসেনি। মিরাজ মীরার অসুস্থ কথাটা শুনে মিরাজের বুক কেঁপে উঠল। মিরাজ কোনো রকম নিজেকে সামলে বলে, মীরার কি হয়েছিল? স্যার আমি তেমন কিছু জানি না, কিন্তু কালকে 7টায় আমাদের বাড়িতে কেমন একটা অবস্থায়, যা দেখে আমার কেমন লাগছে, তাও ওকে কিছু বলিনি। মীরা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কাল মীরা আমাদের বাসায় ছিল। মাঝরাতে আমি ঘুমের মধ্যেই গোঙানো শব্দ শুনতে পাই, সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। পাশ ফিরে দেখি মীরা কাঁপছে, তাই আমি মীরার গায়ে হাত দিয়ে দেখি, ওর গায়ে হাত দিয়ে বোঝা যায় ওর খুব জ্বর, সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। সকালে আন্টিকে কল দিয়ে আমি সব বলি। ঘন্টাখানেক পর আন্টি এসে মীরাকে নিয়ে যায়। ইমার সব কথা শুনে বুঝতে আর বাকি নাই যে মীরা খুব কষ্ট পাইছিল, যার জন্য সে সারা রাত কান্না করতে করতে একসময় মাথা ব্যথায় মীরার গায়ে জ্বর আসে। আচ্ছা ধন্যবাদ, তুমি এখন যাও। মীরা এখন বুঝতে পারে নিজের অজান্তেই মীরাকে সে কতটা কষ্ট দিয়েছে। মিরাজ ইমন দুজনেই চলে যায় কলেজ থেকে। মিরাজ নিজের কাজে লেগে যায়। রাতে মীরার বাড়ির সবাই ঘুমিয়ে আছে, কিন্তু একমাত্র ঘুম নেই মীরার চোখে। তার চোখ দিয়ে ঝরছে অঝোর ধারায় পানি। মীরা উপরে সিলিং দিকে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা আমার সাথে কেন এমন হলো? আমি তাকে একবারও বলিনি যে তাকে ভালোবাসি, কিন্তু সে কি আমাকে ভালোবাসবে? আর সে কালকে আমার সাথে এমনই বা কেন করলো? আমি যে তাকে ভালোবাসি, কিন্তু তাকে সেটা কি করে বলবো? সে কি আমাকে মেনে নেবে? আর আমার পরিবার তাকে কি মেনে নেবে? এইসব বলতে বলতে একটা সময় ঘুমিয়ে পড়ে মীরা। এদিকে মিরাজ নিচে দাঁড়িয়ে আছে, চারপাশে ভালো করে দেখে নিয়ে আগের মতো করে সেই রুমটিতে যায়। মিরাজ রুমে গিয়ে দেখে মীরা গুটিসুটি মেরে শুয়ে আছে। মিরাজ মীরার কাছে যায়, মীরাকে খুব কাছ থেকে দেখে। তখনই মিরাজ দেখে মীরা চোখ বন্ধ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মিরাজ হাত দিয়ে মুছে দেয়। মিরাজ মীরার কপালে হাত দিয়ে দেখে মীরার গায়ে হালকা জ্বর আছে। মিরাজ মীরার একটা হাত শক্ত করে ধরে বলে, মীরা সরি, আমি শুধু মজা করতে চাইছিলাম, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ মীরা। এইসব বলছিল তখনই মীরার ঘুম ভেঙে যায়। মীরা অনুভব করে কেউ তার হাত শক্ত করে ধরে রেখেছে, কিন্তু সেটা কে মীরা জানে না। তাই মীরা দেখার জন্য চোখ খুলে মীরা দেখে মিরাজ তার হাত শক্ত করে ধরে আছে। মীরা মিরাজের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মীরা নিজের হাত মিরাজের কাছ থেকে ছাড়িয়ে নেয়। তখনই মিরাজ বুঝতে পারে মীরা ঘুম থেকে উঠে গেছে, তাই মিরাজ একটু সরে বসে। মীরা বলে,
আপনি এখানে এত রাতে কি করেন? হ্যাঁ, আপনার লজ্জা করে না একজন কাজের লোকের বাসায় আসতে? আর আপনি বা কেমন? হ্যাঁ, এত রাতে একটা মেয়ের রুমে আসেন? তুমি শান্ত হও প্লিজ, আমি তোমাকে সব কিছু বলবো। মীরা রাগের মাথায় বলে। কি শান্ত হব আমি? আপনি তো সেই আমাকে এই বলতে মিরাজ মীরার মুখ মিরাজের হাত দিয়ে চেপে ধরে আর বলে, চুপ, একদম চুপ। ভয় করে না তোমার? আমি এত রাতে একটা ছেলে যদি তোমার কোনো ক্ষতি করি তখন? আপনার যদি আমাকে কিছু করার ইচ্ছে থাকতো না তাহলে আপনার ঘরেই করতে পারতেন, এখানে আসতেন না আপনি। এত বিশ্বাস আমার উপর? আমি তো আপনাকে বিশ্বাস করতে চাইনি। আপনি নিজের জায়গাটা তৈরি করেছেন। কেমন জায়গা? পরে না হয় একসময় বুঝতে পারবেন, তবে এখন সেটা আপনি বুঝতে পারবেন না। মীরা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, প্লিজ একটু মন দিয়ে শোনো। মীরা মিরাজের কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তাই মিরাজ নিজে বলা শুরু করে। দেখো মীরা, আমি ওই দিন ইচ্ছে করে কিচ্ছু বলিনি, আমি শুধু মজা করতে চাইছিলাম। কিন্তু আমার কথাটাও সত্যি যে আমিও সেই মজা করেছি। এইসব বিষয় নিয়ে কেউ মজা করে না। মীরা সরি, প্লিজ মাফ করে দাও মীরা। তোমাকে আজ বলেছিলাম যে আমার বাসায় যেতে, কিন্তু তুমি যাওনি। তুমি কালকে যে যাবে, প্লিজ এরপর থেকে কোনো দিন তোমার কাছে আসবো না। আমি তোমাকে যেতেও বলবো না। আমি তোমার থেকে অনেক দূর হারিয়ে যাব, প্লিজ মীরা। এইদিকে মিরাজের এই কথায় কালকের মিরাজের বলা কথাগুলো মনে পড়ে যায়। সাথে এখন বলা মিরাজের কথাগুলো তাকে কষ্ট দিচ্ছে মীরাকে। তাই মাথা নিচু করে রাখে। মীরা নিজের চোখের পানি আটকে রাখার চেষ্টা করে কিন্তু পারে না। পরে মীরা কান্না করে দেয়। মীরা মুখ দিয়ে নিচু করে কান্না করতে থাকে। মিরাজ দেখে মীরা মাথা নিচু করে আছে। তাই মিরাজ বলে, কি হয়েছে মীরা? তোমার কি খারাপ লাগছে মীরা? এই মীরা। এই বলে মীরার মুখ উপরে তুলে ধরে। মিরাজ দেখে মীরা কান্না করছে। মীরা চোখ বন্ধ করে রাখে আর সাথে চোখের পানি। মিরাজ মীরাকে দেখছিল, তখন মিরাজের চোখ যায় মীরার ঠোঁটের দিকে। মিরাজ দেখে মীরার ঠোঁট কাঁপছে। মিরাজ নিজের চোখে সরিয়ে নেয়। তারপরেও মীরার ঠোঁটের দিকে চোখ যায়। মিরাজের আর নিজেকে আর সামলাতে না পেরে মীরাকে নিজের কাছে টেনে নেয় মিরাজ। মীরাকে এভাবে টেনে নেওয়াতে মীরা একটু ভড়কে যায়। মিরাজ মীরার দিকে এগিয়ে যেতে মীরা ভয়ে চোখ বন্ধ করে নেয়। মিরাজ মীরার দিকে একবার তাকিয়ে মীরার ঠোঁটে মিরাজের ঠোঁট মিলিয়ে দেয়। আর মীরা চোখ দিয়ে পানি ঝরছে। খুব সফটলি কিস করে। মীরা মিরাজকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মিরাজ মীরাকে আরও শক্ত করে ধরে। কিছু সময় পরে মিরাজ মীরাকে ছেড়ে দেয়। মিরাজ ছাড়তে মীরা হাঁপাতে থাকে। সাথে মিরাজও কিছুটা সময় পরে মীরা নিজেকে ঠিক করে নেয়। আর মীরা রাগের মাথায় মিরাজকে বলে, আপনি এটা একদম ঠিক করেননি। আপনার সাহস কী করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আপনি কি আমার কাছ থেকে একবারও জিজ্ঞেস করেছেন? মীরা আরও কিছু বলতে যাবে, তখনই মিরাজকে দেখে কিছুটা ভয় পায় মীরা। কারণ মিরাজের চোখ টকটকে লাল বর্ণ ধারণ করেছে। মীরা প্রতিটি কথা মিরাজ কষ্ট পায়। মিরাজ মীরাকে ভয় পেতে দেখে মীরা বলে, সরি মীরা, আমার ভুল হয়ে গেছে। মীরা, তুমি কালকে সন্ধ্যায় আমার বাড়িতে যাবে। এরপর থেকে না হয় তুমি আর যেও না। এই বলে মীরা চলে যায়। যেভাবে আসে সেইভাবে। মীরা যাওয়ার পরে মীরা বলে, এখন কি হয়েছে আপনার? কিছু তো বুঝলাম না। আমাকে কিছু বলতেও দেননি আপনি। মীরা নিজে নিজে এইসব বলছিল। সকালে মীরা কলেজে যায়, ক্লাসও করে। এদিকে মীরা মনে মনে মিরাজকে খুঁজে যাচ্ছে, কিন্তু কোথাও মীরাকে দেখতে পাচ্ছে না। এইতে মীরা একটু চিন্তায় পড়ে যায়। কলেজও ছুটি দিয়ে দেয়, কিন্তু কোথাও মিরাজকে পায় না। এইভাবে চলে যায় 5টা দিন, কিন্তু মীরা মিরাজের কোনো খবর পায় না। মীরা হঠাৎ করে জানতে পারে মিরাজ ইমন দুইজনে কলেজ থেকে রিজাইন দিয়েছে। কিন্তু কেন দিয়েছে সেটা কেউ জানে না। সন্ধ্যায় মীরা আর না পেরে মিরাজের দেওয়া কাপড় পরে রেডি হয়ে মিরাজের বাসায় যায়। মীরা দরজা খোলা পেয়ে ভেতরে যায়, কিন্তু মীরা যা দেখে তার জন্য মীরা মোটেও প্রস্তুত ছিল না। মীরা দেখে ঘরের দরজা থেকে নিয়ে সারা ঘরের মেঝেতে বিছানো আছে লাল গোলাপের পাপড়ি, যা দেখতে খুব সুন্দর লাগছে। সারা ঘরে চলছে মোমবাতি। মোমবাতির আলোয় সারা ঘর আলোকিত হয়ে আছে। মীরা চারপাশে ঘুরে ঘুরে দেখছে। মীরা আর কিছু না ভেবে শাড়ি একটু উপরে তুলে মীরা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। মিরাজের রুমে ঢুকতে মীরা একটা চিরকুট পায়, দরজার সাথে লাগানো। মীরা কাগজটা নেয়। কাগজে লেখা, মীরা, তুমি আমার রুমে এসে দাঁড়াও। ও রুমের কোনো লাইট দিবে না। মীরা রুমের ভিতরে যায়। মীরা আসার একটু পরে মিরাজ এসে মীরার সামনে দাঁড়ায়। মিরাজ মীরাকে ভালো করে দেখে। মিরাজের দেওয়া লাল গ্রাউন্ড পরে তার সাথে ম্যাচ করে পড়েছে।
কানের দুল, হাতের চুড়ি দেখতে খুব সুন্দর লাগছে। মীরা বলে, আপনি কেমন আছেন? আছি কোনো রকম। কি হয়েছে আপনার? দেখবে কি হয়েছে? দেখব। মিরাজ হাঁটু মুড়ে বসে পড়ে মীরার সামনে। মীরা কিছুটা অবাক হয়। মিরাজ বলে, মীরা, আমি কিচ্ছু জানি না কবে কোন সময় কি করে যে তোমাকে ভালোবেসে ফেলি। যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন তোমার জন্য আমার মনে অনুভূতি জন্মায়। আমি অনেক চেষ্টা করি তোমার থেকে দূরে থাকার, কিন্তু আমি পারিনি। অনেক ভালোবাসি মীরা, প্লিজ মীরা। মীরা খুব খুশি হয়, কিন্তু মীরার পরিবার কি মেনে নেবে সেটা ভেবে মীরা মিরাজের কাছে যায় না। মিরাজ বলে, মীরা প্লিজ একবার এসো আমার কাছে। আসলে আমি কোনোদিনও তোমাকে ছাড়বো না, বিশ্বাস করো। এই বলে সাথে সাথে মিরাজের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে যায়, যা মীরার চোখে পড়ে। মীরা মিরাজের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ে, মিরাজের দিকে হাত বাড়িয়ে দেয়। মিরাজ তা দেখে মুচকি হাসে। মীরা হাতে ডায়মন্ডের রিং পরিয়ে দেয় আর খুব শক্ত করে জড়িয়ে ধরে। মীরাও মিরাজকে জড়িয়ে ধরে, বলে, আমিও আপনাকে খুব ভালোবাসি। কবে থেকে? জানি না কখন আপনাকে ভালোবেসেছি, নিজেই তো বুঝতে পারিনি। মিরাজ মীরাকে ধরে দাঁড় করায়, মীরাকে দিয়ে রুমের সাথে লাগানো বেলকনিতে যায়। গিয়ে দুজনে দোলনাতে বসে তারা নিজেদের মধ্যে অনেক গল্প করে। একটা সময় মিরাজ দেখে মীরা তার কাঁধে মাথা রেখে আর একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মিরাজ এটা দেখে মুচকি হেসে দেয়। মীরাকে কোলে করে তুলে নেয়। মীরাকে বিছানায় শুইয়ে দিয়ে পাশে মিরাজও শুয়ে পড়ে, কিন্তু কোনোভাবে মীরাকে ধরে না। মিরাজ আর কোনোভাবে ঘুম আসে না, তাই মিরাজ একইভাবে মীরার দিকে তাকিয়ে আছে। কিছুটা সময় পার হয়ে যায়। মিরাজের মোবাইলে কল আসতেই মিরাজের হুঁশ আসে। মিরাজ উঠে মোবাইলটা হাতে করে নিয়ে বেলকনিতে চলে যায়। মিরাজ যেতে মীরাও ঘুম থেকে উঠে পড়ে। উঠে দেখে মিরাজ কার সাথে কথা বলছে, তাও কোনো রকম শব্দ ছাড়া। এইভাবে অনেকটা সময় কথা বলার পরে মিরাজ রুমে আসে। মিরাজ রুমে এসে দেখে মীরা উঠে বসে আছে। মিরাজ বলে, মীরা, তুমি উঠে গেছো কেন? সকাল হতে তো অনেক দেরি, তুমি ঘুমিয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। আপনি আমার পাশে আসেন। কেন? আমি আসতে বলেছি। আপনি কি এখন আসবেন, নাকি আমি বাসা থেকে বের হয়ে যাব? মিরাজ আর কিছু না বলে মীরার পাশে শুয়ে পড়ে। একটু পরে মীরা মিরাজের বুকে মাথাটা রাখে আর খুব শক্ত করে জড়িয়ে ধরে মিরাজ তাড়াতাড়ি করে বলে ওঠে, কি করছো তুমি? সরো। কেন? যখন আপনি জড়িয়ে ধরে কিস করেন তখন? তখন একটা কথা আর এখনেরটা আরেকটা কথা। আরেক কথা মনে? তাহলে আমি করে দেখাই। এই এই না না, আপনি শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরেন, তাহলেই হবে। মিরাজ ও মীরার কথা মতো জড়িয়ে ধরে দুজনেই ঘুমের দেশে পাড়ি দেয়। এইভাবে চলে 3টি মাস। মীরা জানতে পারে মিরাজ একজন আর্মি অফিসার। এতে মীরা খুশি হয়। 3 মাসে মিরাজের কোনো দিন মীরার বাসায় গিয়ে থাকতো, না হলে মীরা এসে থাকতো। মীরা আর মিরাজ মাঝে মাঝে ঘুরতে যেত। এদিকে ইমন আর ইমা চুটিয়ে প্রেম করছে। ইমার কোনো বাবা মা নেই। মীরার মা বাবাকে বাবা মা বলে। মীরার বাবা মাও ইমাকে নিজের সন্তানের মতো মনে করে। এইভাবে তাদের ভালো দিন যাচ্ছে। মিরাজ একদিন মীরাকে কল দেয়। মীরা কল ধরতে মিরাজ বলে, মীরা, আমি বাড়িতে যাচ্ছি, তোমার সাথে সেইখানে গিয়ে যোগাযোগ করব। আচ্ছা। মিরাজ মীরাকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দেয়। মীরাও এতে কিছুটা কষ্ট পায়, তাও মীরা চুপ করে থাকে। মিরাজ চলে যায়। মীরার সাথে একটা বারও দেখা করে না। মিরপুর রোড 11তে এসে একটা গাড়ি দাঁড়ায়, তার থেকে নেমে আসে মিরাজ। মিরাজ গাড়ি ভাড়া দিয়ে নিজের ঘরের দিকে যায়। মিরাজ ঘরের সামনে দাঁড়িয়ে আছে। মিরাজ ঘরের দিকে তাকিয়ে মিরাজ বলে, বাহ, ঘরটা অনেক সুন্দর করে বেঁধেছে। আমি 7টা বছর পরে এসেছি। আচ্ছা, মা আমায় দেখলে কেমন করবে? এই বলে মিরাজ ভেতরে যায়। মিরাজ গিয়ে দেখে বাসার ঘরে কয়েকজন বসে আছে। তার সামনে বসে আছে মিরাজের ছোট বোন মিতা, তাও শাড়ি পরা অবস্থায়। মিরাজ মনে মনে বলে, মিতাকে আর ছেলেপক্ষ দেখতে আসছে। কই, মা তো আমাকে বলেনি। এইসব বলছে তখনই মিরাজকে ছেলেদের পক্ষ থেকে আসা মানুষগুলোর মধ্যে একজন মহিলা মিরাজকে দেখে ফেলে। মহিলাটি বলে ওঠে, আরে আপা, এই ছেলেটা কে? অনেক সুন্দর তো। এইটা বলার সাথে সাথে বাসার ঘরে থাকা প্রত্যেকটা মানুষ মিরাজের দিকে তাকায়। কেউ কিছু বলার আগেই মিরাজের মা মিরাজকে বলে, আরে হাবু, তুই কবে আসলি? তোরে না বলছিলাম আরও আগে আসতে? তোর আপামনির বিয়ের কথা চলছে। কি রে, চল আমার সাথে। হাবু,
চল। মিরাজ আর কিছু না বলে মায়ের পেছনে যায়। একটু পরে মিরাজের বাবাও আসে। মিরাজের মা বলে, কি রে, তুই কবে আসলি? হ্যাঁ, তুই কেন আসলি? তুই কি জানিস না আমাদের কাছ থেকে কতজন টাকা পাবে? আর তোর বোন মিতার বিয়ের কথা চলেছে, সেদিকেও কত টাকা হবে, আর তুই কিনা চলে আসলি। বাবা, মা, আমি কেমন আছি তোমরা তো একটাবারও জিজ্ঞেস করবে না? আমি তো দেখছি তুই তো ভালো আছিস, না হলে কি তুই এইখানে আসতি? মিরাজ এইদের এমন কথা শুনে খুব অবাক হয়। তুই কেন আসলি বল? আমি এখন মিতা, কি করে বিয়ে দেব? মিরাজ মিরাজের মার কথা শুনে অবাকে পড়ে অবাক হচ্ছে। মিরাজ বলে, মা, তুমি এমন করছো কেন? আমি 7টা বছর পরে এসেছি, কোথায় তুমি জিজ্ঞেস করবে আমি কেমন আছি? এতদিন আমি কি করেছি করি নেই, কি খেয়েছি খাইনি, তুমি কোথায় জিজ্ঞেস করবে? তা না করে তুমি বলছো টাকা। আমি তোর সাথে পরে কথা বলছি, এখন বাসায় মেহমান আছে। এই মিতার বাবা, চলো আমার সাথে। মিরাজের বাবা মা চলে যায় বসার ঘরে। মিরাজ কোনো কিছু বুঝতে না পেরে মিরাজ রুমে চলে যায়। মিরাজ নিজের রুমে দেখে অবাক হয়ে যায়, কারণ এই 7টা বছর আগে যেমনটা রেখে গিয়েছিল তেমনটাই আছে। মিরাজ কোনো এক অজানা কষ্টের কারণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিছুটা সময় পরে মিরাজ নিজেকে ঠিক করে নেয়। মিরাজ রুমের চারপাশে একবার তাকিয়ে সারা পরিষ্কার করে নেয়। একটু পর গিয়ে গোসল করে নেয়। মিরাজ খুব ক্লান্ত থাকায় বিছানায় শুয়ে পড়ে, আর সাথে সাথে মিরাজের ঘুম চলে আসে। এদিকে মীরা মিরাজকে কল দিচ্ছে, কিন্তু মিরাজের মোবাইল বারবার বন্ধ বলছে। মীরা কী করবে বুঝতে পারছে না। মীরা ইমনকেও কল দেয়। মীরা ইমনকে কল করে বলে, ভাইয়া উনি কই আপনি কি জানেন? ওনাকে সে কবে থেকে কল দিচ্ছি কিন্তু আমি কিছুতে ওনাকে পাচ্ছি না ভাইয়া। আমার খুব কষ্ট হচ্ছে ভাইয়া, উনি কোথায় একটু দেখেন না প্লিজ। এই বলতে বলতে মীরা কান্না করে দেয়। মীরা সেই সকাল থেকে মিরাজকে কল দিচ্ছে, সন্ধ্যার পরেও অনেক কল দেয়, কিন্তু মিরাজের কোনো খবর ছিল না। মীরা সারাদিন কিছু আর খায় না, শুধু সময় গুনতে থাকে কবে মিরাজ কল দিবে। মীরার আম্মু অনেকবার ডাকে মীরাকে খেতে, কিন্তু মীরা কিছুতে যায় না। রাত 11টায় মীরা শুয়ে আছে। মীরার উপরের দিকে তাকিয়ে বলে, আপনি 4-4টা দিন আমার সাথে ঠিক করে কথা বলেননি, আমি কিছু বলিনি, কিন্তু আজ আপনি কোথায় চলে গেলেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আমার কেমন একটা লাগছে। কেন আসে দিন কাছে না পাওয়ার, কেন আসে দিন তোকে চোখে হারাবার, কেউ পায় ফেরা যায় তোর স্বপ্নেতে আবার, ওরে মন উদাসী একা ফেলে পালালি কোথায়। গান শুনছিল আর কান্না করছিল মীরা। তখনই মীরার মোবাইলে কল আসে। তাড়াতাড়ি করে মোবাইল নেয়। মোবাইল নিয়ে দেখে ইমন কল দিয়েছে। মীরা কল ধরতে ইমন বলে, ভাবি, মিরাজ যে কাল রাতে চলে গেছে ঢাকা, এর চেয়ে বেশি কিছু জানি না ভাবি। মীরা আর কিছু না বলে চুপচাপ কল কেটে দেয়। মীরা রাগে দুঃখে যখনই মোবাইলকে ফেলে দিতে যাবে, মীরার আবার মনে পড়ে যদি আবার মিরাজ কল দেয়, সেই ভেবে আর ফেললো না। একটা সময় মীরা কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। এদিকে রাত 2টায় মিরাজের ঘুম ভাঙে। মিরাজ বোঝার চেষ্টা করে এখন কয়টা বাজে। বিছানা থেকে উঠে মোবাইল নেয়, দেখে মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে আছে। মিরাজ মোবাইল চার্জ দেয়, পরে রুম থেকে বের হয়। মিরাজ দেখে চারপাশে অন্ধকার। মিরাজ লাইট চালায়। লাইট চালিয়ে এখন কয়টা বাজে সেই দেখে নেয়। সময় দেখে মিরাজ অবাক হয়ে যায়, 2টারও বেশি বাজে। যে তার মতো ঘুম। মিরাজের খুব ক্ষুধা লাগে। রান্নাঘরে যায়, গিয়ে এদিক ওদিক সবখানে খাওয়ার খুঁজে, কিন্তু কোথাও পায় না। মিরাজ পেছনে তাকায়, বুঝতে পারেনি কেউ যে তার পেছনে দাঁড়িয়ে আছে। মিরাজের কাঁধে মিতা হাত রাখে। মিরাজ বলে, কে? পেছনে ফিরে তাকিয়ে দেখে মিতা বলে। মিরাজ বলে, মিতু, তুমি এইখানে, তাও এত রাতে? ভাইয়া তুমি আগে আমার সাথে চলো, পরে সব বলবো। এই বলে মিতা মিরাজকে নিয়ে মিতা রুমে যায়। রুমে গিয়ে মিরাজ বলে, কি হয়েছে তোমার? তুমি এইভাবে টেনে আনলে কেন? ভাইয়া এই বলে মিতা মিরাজকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ভাইয়া
আমি তোমাকে অনেক মিস করেছি। এতদিন কেন আসোনি তুমি? জানো তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে। ভাইয়া, এর পরের বার থেকে তুমি এখানেই থেকে চলে গেলে। আমাকে নিয়ে যাও প্লিজ ভাইয়া। মিরাজও মিতাকে জড়িয়ে ধরেছিল মিতার সব অভিযোগ শুনে। আর মিরাজ বলে, তোমার যদি এতটা কষ্ট হতো তাহলে তুমি আমাকে কল করতে, কিন্তু তুমি কল করনি। আমার কি কম কষ্ট হচ্ছিল? একটা আর্মি অফিসার হয়ে একটা পরিবার থেকে দূরে থাকা যে কত কষ্টকর সেটা আমিই জানি। আর যাদের পরিবারের মা, বাচ্চা, বউ, ভাই সবাইকে ছেড়ে চলে যায় তারা বুঝে। ভাইয়া, তোমার মনে আছে কিনা জানি না, দুপুর 4টা নাগাদ একটা নাম্বার থেকে তোমার মোবাইলে কল যেত, কিন্তু তুমি এই সময় কল ধরতে না। তুমি পরে কল দিতে, কিন্তু তখন আমি বাসায় চলে আসতাম। এভাবে অনেক দিন কল দিচ্ছিলাম। মিরাজ মিতার কথা শুনে মনে পড়ে সেই দিনগুলো। মিরাজ তখন খুব বিরক্ত হতো। পরে মিরাজ আর কল দিত না, তাই মিতা মন খারাপ করতো। পরে পরে মিতাও কল করা বন্ধ করে দেয়। মিরাজ এইসব নিয়ে ভাবার সময় পায়নি কাজের জন্য। মিরাজ বলে, সরি আমার বাচ্চাটা, খুব সরি, আমি বুঝতে পারিনি। হয়েছে, চলো এখন। কোথায় যাব? তুমি বিছানায় বসো ভাইয়া। এই বলে মিতা রুম থেকে বের হয়ে যায়। মিরাজ গিয়ে মিতার বিছানায় বসে। একটু পরে মিতা হাতে করে প্লেট নিয়ে আসে। মিতা গিয়ে বিছানায় বসে। পাশে টেবিলে পানির গ্লাস রাখে। ভাতের প্লেট নিয়ে ভাত মেখে মিরাজের মুখের সামনে ধরতে মিরাজ বলে, মিতা, তুমি এত রাতে ভাত পেলে কোথায়? তুমি এত কথা না বলে খেয়ে নাও প্লিজ। যদি মা উঠে দেখে তাহলে খুব মারবে। প্লিজ তুমি খেয়ে নাও। মিরাজ আর কিছু না বলে মিতার হাতে ভাত খেতে থাকে। মিরাজ বলে, তুমি খেয়েছো? মিতা কোনো কথা না বলে চুপ করে থাকে। তাই মিরাজ বলে, তুমি আমাকে খাওয়ানোর জন্য তুমি নিজেই খাওনি? না না, আমি খেয়েছি। মিতা, তুমি আমার সাথে মিথ্যা বলছো। ঠিক আছে, তোমার ভাত তুমি খাও। এই বলে চলে যেতে নিলেই মিরাজ বলে ওঠে, আচ্ছা আমি খাচ্ছি, তুমি যেও না। মিরাজ ও চুপ করে খেয়ে নেয়, সাথে মিতাও। খেয়ে মিরাজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে মিরাজ উঠে বাইরে চলে যায় আগের বন্ধুদের সাথে দেখা করতে। এদিকে মিরাজের চিন্তায় মীরার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মিরাজ সন্ধ্যায় ঘরে আসে। মিরাজের মা মিরাজকে ঘরে আসতে দেখে বলে, মিরাজ, তোর সাথে কথা আছে, পরিষ্কার হয়ে বসার ঘরে আয়। মিরাজ একটু কষ্ট পায়, কারণ মিরাজ সারাদিন বাইরেই ছিল। নাকি কিছু খাইছে আর কি না সেই কথাটা একবারও জিজ্ঞেস করে না, তাই একটু কষ্ট পায় মিরাজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসে। মিরাজ গিয়ে সোফায় বসে। একটু পরে মিরাজের মা আসে। মিরাজ বলে, মা কি বলবে বলো? তুমি যেহেতু আসছো, আমি চাই তুমি রুহিকে বিয়ে করো। রুহি সেই অনেক আগে থেকে তোমাকে ভালোবাসে। আর আমার ভাইয়ের টাকা পয়সা কম নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকা পয়সা আছে, যা সেইগুলো পরবর্তীতে তুমি পাবে। মিরাজ মায়ের এই কথা শুনে অবাক হয় আর রেগেও যায়। মনে মনে বলে, মা, তোমার এত সুন্দর ব্যবহার, আর তুমি? মিরাজ এইসব বলছিল তখনই মিরাজের মা বলে, কি হলো, চুপ করে আছো কেন? মা, তুমি এইসব কেন বলছো? আমি জানি না আর জানতেও চাই না। আমি শুধু বলবো, আমি তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে করতে পারবো না। যার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, সেইখানে আমি ওই মেয়েকে বিয়ে করব? আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে তাকেই করব আমি যাকে ভালোবাসি। মিরাজ বলে চিৎকার করে ওঠে। মিরাজের মা বলে, তোর কোনো কথা আমি আর শুনব না। আর রুহি যেমন হোক না কেন, তুই রুহিকে বিয়ে করবি, এটা হলো আমার শেষ কথা। আর কিছুক্ষণ পরে রুহি আসবে, আর তুই ওর সাথে কথা বলে নিবি। বিয়ে কথা যেন হ্যাঁ হয়। এই বলে মিরাজের মা চলে যায়। মিরাজ খুব খারাপ লাগে। সে আজ পর্যন্ত কোনোদিন মায়ের সাথে উচ্চ গলায় কথা বলে না। মিরাজ সোফায় বসে পড়ে আর চিন্তা করতে থাকে, জীবনে সে কি পেল। তখনই পাশে এসে মিতা বসে। মিরাজ তার দিকে একবার তাকিয়ে আবারও চোখ সরিয়ে নেয়। মিতা বলে, ভাইয়া তুমি সাবধানে থাকবে, রুটি আসছে। মিতা এমন কথা মিরাজ ভুল কুচকে বলে, এই রুটিটা কে? কেন? ওই মা বলল তোমাকে বিয়ে করতে। মিরাজ মিতার কথা বুঝতে পারে, হেসে দেয়। ও, তাহলে রুহির নাম রুটি।
মিতা কিছু বলতে যাবে তখনই রুহি চিৎকার করে, মম মম কই তুমি? মিরাজের মা দৌড়ে আসে আর বলে, রুহি মা, তুমি চলে এসেছো? মম চলে এসেছি। আচ্ছা মম, তুমি কেমন আছো? এই তো, আমি ভালো। আচ্ছা মম, সে কোথায়? এই তো। রুহি মিরাজের দিকে এগিয়ে যায়। মিতা বলে, ভাইয়া, ভাগো ভাগো, রুটি আসছে, পালাও। মিরাজও মিতার কথা শুনে উঠে দেখে ও না দেখার ভান করে তাড়াতাড়ি করে চলে যায়। যা দেখে মিতা হাসতে হাসতে শেষ। রুহি এসে বসে আর মিতাকে বলে, কি হলো এটা বলো তো? রুহি আপি, তেমন কিছু না। ওই নাকি ভাইয়ার বউ নাকি কল করেছে, এটাই বললো আমাকে। তোমার ভাইয়া বিয়ে করেছে? আমাকে তাই বললো ভাইয়া। আমি কিছু বলতে যাব তখনই উঠে চলে গেল। রুহির আগে চিৎকার করে, মম মম কই তুমি? তোমার ছেলে বিয়ে করে ফেলেছে আর তুমি কিনা বলছো আমি তাকে বিয়ে করব? মিরাজ ব্যাগ গুছিয়ে নামতে নামতে বলে, আমি কাউকে বিয়ে করিনি, আর তোমার মতন চরিত্রহীন মেয়েকে কি করে বিয়ে করব? মিতা ভাইয়ের মুখে এমন কথা শুনে মুখ টিপে হাসতে থাকে। রুহি বলে, কি? রুটিকে? কেন, তুমি হলে রুটি, আর তোমাকে আমি অনেকবার চট্টগ্রামে দেখেছি। তুমি চট্টগ্রামে কি করো আর আমাকে দেখলে কি করে? তুমি যে বাজে কাজ করো, পরের বার থেকে ভিডিও করে আমি পাঠাবো। তখন তুমি পপকর্ন আর সাথে যে কোনো জুস নিয়ে বড় টিভির সামনে বসে দেখবে। সাথে তোমার গুণধর মা বাবা আর তোমার মমকেও ডেকে নেবে। মিরাজ যে রুহি সবকিছু ফাঁস করে দিবে রুহি বুঝতে পারেনি। মিরাজ মিতাকে বলে, মীরা, তুমি কি আমার সাথে যাবে? মীরা, তুমি কি আমার সাথে যাবে? আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরে আসবো না। তুমি যদি চাও আমার সাথে আসতে পারো। ভাইয়া, তুমি একটু ওয়েট করো। মিতা নিজের রুমে যায়, গিয়ে 2টা ব্যাগ নেয়। এ নিয়ে একটা গহনা আর একটা টাকা পয়সা ভরে নেয়, আরেকটাতে কিছু কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিস ভরে নেয়। নিজেকে পরিপাটি করে ব্যাগ নিয়ে নিচে নেমে আসে। সবাই মিতার দিকে তাকায়। মিরাজ বলে, তোমার 2টা ব্যাগ কেন? মিতা নেমে এসে বলে, এটা অনেকগুলো গহনা আছে যা তোমার বউয়ের জন্য করে রেখেছি, আর আমার কিছু আছে, সাথে 6 থেকে 7 লাখ টাকার মতো আছে। মিরাজের মা এই কথা শুনে অবাক হয়ে বলে, তোমার এত টাকা কোথায় পেলে? আর তুমি আমাকে দাওনি কেন? টাকাগুলো আমাকে দাও। আমি এখানে থাকবো না, তাই আমি তোমাকে এই টাকা দিব না। কেন? তুমি কই যাবে? আর টাকাগুলো আমাকে দেবে না তো কাকে দেবে? এই টাকাগুলোতে তোমার হক নেই, যার হক আছে তাকে দিব। এগুলো কার টাকা? কেন ভাইয়া? এগুলো ওর টাকা কিভাবে হয়? সেই 7টা বছর ছিল না তাহলে? না থাকলে কি হবে? 7টা বছরে যে টাকাগুলো দিচ্ছিল সেই টাকাগুলো, এইখানে যার অর্ধেক আমি নিতাম সেই টাকাগুলো। এই বলে 1 মিনিটও না দাঁড়িয়ে মিতা ঘর থেকে বের হয়ে আসে, যা মিরাজের মায়ের খুব রাগ লাগে। মিরাজকে বলে, কেন আসলি তুই? তুই মরে যেতে পারলি না এই ঘরে? তোর কি আছে? তোর জন্য আমার একটা সন্তান মারা গেছে, তুইও মরে গেলে আমি খুব খুশি হতাম। এই বলে কান্না করতে থাকে। মিরাজ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। মা বলল কি, আমার জন্য কেউ মারা গেল? তাই বলে ছোট থেকেই মায়ের অবহেলা? ইয়া আল্লাহ, আমি কিভাবে সহ্য করব? ভাইয়া প্লিজ শান্ত হো, প্লিজ চলো, আমি এইখানে আমি আর থাকবো না, আমাকে নিয়ে চলো। কিছু সময় পর মিরাজ মিতাকে নিয়ে বের হয়ে যায়। বাস কাউন্টারে এসে টিকিট কেটে গাড়িতে বসে। এদিকে মীরা সারাদিন কিছু না খেয়ে খালি পেটে থাকে। মীরা কিছু খেতে ভালো লাগে না, সারা একা একা থাকে, কারোর সাথে আগের মতো ঠিক করে কথাও বলে না। বাসে মিরাজের নিজের অতীত নিয়ে ভাবছে। ফ্ল্যাশব্যাক। মিরাজ যখন 9 বছর, তখন মিরাজের ভালোবাসার কোনো কমতি ছিল না। তাকে সবাই আদর করতো, আদরে আদরে ভরিয়ে রাখতো মিরাজকে। কিন্তু একদিন কি হলো কেউ জানে না। মিরাজের মা হঠাৎ করে মাথা ঘুরে মাটি পড়ে যায়, আর তার হাতে মাটিতেই রক্তের কারণে লাল হয়ে যায়। তা দেখে সবাই ভয় পেয়ে যায়। মিরাজ চিৎকার করে বলেছিল, মার কি হয়েছে? আমি মার কাছে যাব। ও বাবা, বাবা, তুমি আমাকে মার কাছে নিয়ে চলো না প্লিজ বাবা। মা এইভাবে মাটিতে শুয়ে আছে কেন? ও বাবা, বলো না। কিন্তু সেই দিন মিরাজের কথা কেউ উত্তর দেয়নি।
সেই দিনের ছোট্ট মিরাজটা কোনো দিনও বুঝতে পারেনি তার ভুল কোথায় ছিল, কিন্তু তাকে সহ্য করতে হয়েছে সবার মারধর, অবহেলা। এইভাবে অনেকটা দিন কাটিয়ে দেয়। পরে আর্মির কাজ করে ভালো টাকা পায়, তা সবসময় ঘরে পাঠিয়ে দেয়। কিন্তু মিরাজের মা এখন টাকাকে ভালোবাসে, মিরাজকে নাই। মিরাজ এইসব ভাবছিল আর কান্না করছিল। হঠাৎ করে বাস থামায়। মিরাজ মিতার দিকে তাকায়, তাকিয়ে দেখে মিরাজের এক হাত জড়িয়ে ধরে বিড়াল বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। মিরাজ চারপাশে তাকায়, তাকিয়ে দেখে চট্টগ্রামের অনেকটাই কাছে চলে আসে। আধা ঘন্টা পরে বাস চালানো শুরু করে। সকাল 9টায় বাসে এসে থামে। মিরাজ মিতাকে উঠিয়ে নেমে পড়ে। আরেকটা গাড়ি ঠিক করে মিরাজ মিতাকে নিয়ে মিরাজের বাসার দিকে রওনা দেয়। মীরা কলেজে যাওয়ার জন্য মিরাজও বের হয়। গাড়িতে করে আসে, মাঝ রাস্তায় জ্যামে পড়ে। মীরা কিছুটা বিরক্ত হয়। মীরা তাই বাইরে তাকায়, তাকিয়ে দেখে মিরাজ একটা গাড়িতে বসে আছে, সাথে একটা মেয়ে। মিরাজকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে। তা দেখে মীরার দুনিয়া ঘুরে ওঠে। মীরা কিছু না বলে গাড়ি ড্রাইভারকে টাকা দিয়ে সোজা হাঁটতে থাকে আর কান্না করতে থাকে। আর অসাবধানতার কারণে মীরা দেখে নাই যে একটা গাড়ি তার কাছে আসছে। আর তখনই মীরাকে একটা গাড়ি এসে খুব জোরে ধাক্কা দেয় আর মীরা গিয়ে অনেক দূরে পড়ে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে থেকে সব ড্রাইভাররা গাড়ি চলাচল বন্ধ করে দেয়। মীরার গাড়ি চলতে না দেখে মিরাজ ড্রাইভারকে বলে, কি হচ্ছে ভাই? গাড়ি আবার থামালেন কেন? একটু বসেন, কি হয়েছে আমি দেখতেছি। ড্রাইভার সামনে গিয়ে দেখে একটা মেয়ে রক্তাক্তভাবে মাটিতে পড়ে আছে। ড্রাইভার আবারও গাড়ির কাছে ফিরে আসে। মিরাজ বলে, কি হয়েছে ভাই? আরে ভাই বসেন না তো, একটা মেয়ে রক্তাক্তভাবে মাটিতে পড়ে আছে। এই কথা শুনে মিরাজের বুক কেঁপে ওঠে। মিরাজ একটু দেরি না করে গাড়ি থেকে বের হয়ে মীরার কাছে যায়। মিরাজ ভিড় ঠেলে সামনে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না মিরাজ। মিরাজ যেন বিশ্বাস করতে পারছে না আর মীরা এইভাবে মাটিতে পড়ে আছে। মীরা চিৎকার করে বলে ওঠে। আশেপাশে থাকা মানুষগুলো মিরাজের দিকে তাকিয়ে আছে। মিতাও মিরাজের পিছু পিছু আসে। এসে ভাইকে এমন করতে দেখে অবাকে মিরাজ মীরার কাছে যায়, মীরাকে কোলে নিয়ে বলতে থাকে, মীরা, এই মীরা, চোখ খুলো না প্লিজ, তোমার কিচ্ছু হবে না। এই কলিজা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? এই বাবুর আম্মুটা, চোখ খুলো না। মীরা একটা জোরে নিঃশ্বাস নেয়। তা দেখে মিরাজ ভয় পেয়ে যায়। মীরা হালকা হালকা করে চোখ খোলে। মিরাজের গালে একটা হাত রেখে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি আপনাকে নিজের করে পেয়েও পাইনি। কেন এমন হলো? আর একটা কথা, আপনি বাবা হতে চলেছেন, কিন্তু এই বাচ্চা আপনার হলেও আমি আপনাকে দেব না। মিরাজ মীরার কথা কিছু বুঝতে পারে না। তারপরেও সে এটা বুঝে সেই বাবা হবে। আর মিরাজ মীরাকে চোখ বন্ধ করতে দেখে মীরা বলে চিৎকার করে ওঠে। মীরা বলতে ডাকতে থাকে। মিতা মিরাজকে কোলে করে বলে, ভাইয়া, ভাবিকে হসপিটালে নিয়ে চলো না, না হলে ভাবি বড় কিছু হয়ে যাবে। এই কথাটা মীরা শুনতে পায়, কিন্তু সে কিছুতেই চোখ খুলতে পারে না। মীরার খুব কষ্ট হচ্ছিল। মিরাজ একটা গাড়ি ঠিক করে মীরাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গিয়ে মিরাজ ডাক্তার বলে চিৎকার করতে থাকে। সাথে ডাক্তারও আসে। ডাক্তার মীরা এমন অবস্থা দেখে বলে, নার্স, ওটি রেডি করুন তাড়াতাড়ি। স্যার, ওটি রেডি আছে। ডাক্তার হালকা রেগে বলে, তাহলে আমার দিকে তাকিয়ে আছো কেন? নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। মীরাকে ওটিতে নিয়ে যায়। মিরাজ হাঁটু মোড়ে বসে পড়ে আর কান্না করতে থাকে। মিতা পাশে এসে বলে, প্লিজ ভাইয়া, কান্না করিও না, ভাবি ঠিক হয়ে যাবে। মিরাজের মোবাইলে কল আসে। মিতা কল ধরে। হ্যালো। কই তুই? কি হয়েছে তোর? তোকে তো খুঁজেও পাচ্ছি না। আর এদিকে মীরা একদম ভালো নেই তোকে ছাড়া। আর মীরাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। সেই কবে বাসা থেকে বের হয়েছে, এখনো আসে নাই। মীরাকে হসপিটালে কিছুক্ষণ আগেই ভর্তি করিয়েছি। মীরার অবস্থা খুব খারাপ ভাই। এই বলে কান্না করে দেয়। মিতা ইমনকে বলে, ভাইয়া নিজের মধ্যে নেই। ভাবির এমন অবস্থা দেখে ভাইয়া নিজেও অসুস্থ হয়ে যাচ্ছে। আর ভাবির বাসায় একটু কষ্ট করে বলেন আপনি। আচ্ছা, আমি বলতেছি। ইমন ঘরে এসে দেখে সবাই বসে আছে। ইমন বলে, ইমা ইমনের দিকে তাকায়। ইমন বলে, আমাদের এখন হসপিটালে যেতে হবে, ওইখানে সবাই সব কিছু বুঝতে পারবে। ইমন সবাইকে নিয়ে হসপিটালে আসে। ইমন এসে দেখে মিরাজ মাটিতে বসে আছে। ইমনের সাথে মীরার পরিবারও আসে।
ইমন দৌড়ে মিরাজের কাছে আসে। মিরাজ ইমনকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, ইমন, আমার মীরা ঠিক হয়ে যাবে তো? ভাই, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুই চিন্তা করিস না। ওটি থেকে ডাক্তার বের হয়ে আসে। মিরাজ ইমনকে ছেড়ে ডাক্তারের কাছে যায়। মিরাজ ডাক্তারকে বলে, আমার মীরা ঠিক আছে তো ডাক্তার? ডাক্তার চুপ করে আছে, কিছু বলছে না। মিরাজ ডাক্তারকে চুপ করে থাকতে দেখে মিরাজ বলে, প্লিজ ডাক্তার বলেন না, চুপ করে থাকবেন না। সরি স্যার ম্যাম, কে আনতে অনেক টাইম লেগে গেছে, তবে উনি বেঁচে আছে, কিন্তু উনি কোমায় চলে গেছে। উনি আর কোনোদিন ঠিক হবে কি না আমরা জানি না, হয়তো বা ঠিক হতে পারে, আবার নাও হতে পারে। আমার বাচ্চা ঠিক আছে? সরি, ওটাও নেই। মীরার মা বাবা সবাই অবাক হয়ে চেয়ে আছে মিরাজের দিকে, আর বাচ্চার কথা শুনে সবাই আরও অবাক হয়। মিরাজ মাথা ঘুরে ওঠে। মিরাজ আর ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারে না, সাথে সাথে মাটিতে পড়ে যায়। ইমন মিরাজ বলে চিৎকার করে ওঠে। মিরাজকে হসপিটালে অ্যাডমিট করে একটু সুস্থ হলে মিরাজ মীরার কাছে আসে। মীরা আগের মতোই আছে, কিন্তু কথা বলতে পারে না, আর চোখ দুটো বন্ধ। মিরাজ শুধু তাকে দেখে তার মীরাকে। এইভাবে চলে 3টি বছর, কিন্তু মীরার কোনো উন্নত হয় না। ইমন বিয়ে করে, তাদের ঘরে একটা ছেলে আছে। মিতাকেও ভালো ঘরে বিয়ে দেয়। মিরাজ সময় কাটিয়ে দেয় জীবন্ত এক মানুষ সাথে। মিরাজ রুমে আসে। মীরা এক হাত ধরে বলে, জানো মীরা, আমি ছোট্ট থেকেই সবার অবহেলিত। তোমাকে আপন করে নিলাম, কিন্তু এখন তুমি অনেক দূরে। কেন হলে এমন? মীরা, আমরা কি একটা সুন্দর জীবন পেতাম না? কেন তুমি আমাকে ভুল বুঝলে? এই বলে মিরাজ মীরার হাতের ওপর মাথা রেখে কান্না করতে থাকে। কেউ ভালোবাসা পেয়ে মূল্য দেয় না, আবার সত্যিকারের ভালোবাসা পেয়েও হারিয়ে ফেলে। ভালোবাসার মানুষকে সবসময় সুখে রাখা উচিত, কিন্তু আমরা কেউ করি না। ভালোবাসার মানুষকে সম্মান, মর্যাদা, বিশ্বাস, শ্রদ্ধা এগুলো করলে সম্পর্ক ঠিক থাকবে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর এরকম গল্প শোনার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থেকো। ধন্যবাদ।